প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে অন্তরীকরণ। গত ক্লাসে তোমাদেরকে যে কণিকটা মোটামুটি একটা দেখাইছি, তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে অন্তরীকরণ। তো অন্তরীকরণ করার আগে তোমাদের কয়েকটা সূত্র আমি এখানে দেখাবো। তো প্রথমে যে অধ্যায়গুলো আছে সেটা হচ্ছে লিমিট থেকে শুরু হয়েছে। আমাদের লিমিটের একটা ইম্পর্টেন্ট একটা সূত্র আছে বা দুইটা সূত্র আছে এরকম, যে যখন আমরা লিমিট এক্স টেন্স টু জিরো হবে তাকে সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 হবে, একটা সূত্র ছিল। আর একটা সূত্র ছিল, আমি প্রথম সূত্রগুলো তোমাদেরকে দেখিনি, তারপর অঙ্কগুলো আমি দেখাবো। তারপর একটা সূত্র ছিল লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 হবে। এখানে লিমিটের দুইটা সূত্র মোস্ট ইম্পর্টেন্ট দুইটা সূত্র, এখান থেকে আমরা অনেক অঙ্ক করতে পারবো এই দুইটা সূত্র দিয়ে। এরপরে পরবর্তী যে অধ্যায়গুলো ছিল সেটাতে ছিল যে আমাদের মূল নিয়মে অন্তরীকরণ করতে হয়, সে মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। সেটা ছিল যে এমন যে মনে করে একটা এফ অফ এক্স একটা ফাংশন দিয়ে আছে, এফ অফ এক্স একটা ফাংশন। এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন ধরলাম, এটাকে যে ডিফারেন্সিয়েশন করে মূল নিয়মে, আমাদের বিষয়টা ছিল যে যদি আমি মূল নিয়মে এদেরকে ডিফারেন্সিয়েশন করি, মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করি, সেক্ষেত্রে আমাদের সূত্রটা কেমন ছিল। সে মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করার সূত্রটা ছিল যে এরকম ডিওয়াই, যদি আমি একে ডিফারেন্সিয়েশন করি ডিওয়াই বাই ডিএক্স, মানে ওয়াই মানে এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করতেছি, সেক্ষেত্রে আমাদের এখান থেকে যেই আমাদের এখানে একটা লিমিট লিখতে হতো, জাস্ট সূত্রগুলো দেখাচ্ছি, এইচ টেন্ডস টু জিরো, আর এখানে আছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই হচ্ছে কত এইচ। তো এটা আমাদের ছিল এখানকার মূল নিয়মের যে বিষয়টা, সে মূল নিয়মের সূত্রটা। তার মানে আমাদের যদি বলে একটা ফাংশন দেওয়া থাকলো, সেই ফাংশনটাকে যদি মূল নিয়মে তোমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে বলে বা অন্তরীকরণ করতে বলে, সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে এই লিমিট এস টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা হচ্ছে মূল নিয়মে ছিল। এমনি সাধারণভাবে আমরা আর একটা সূত্র জানি, এটা মূল নিয়মের সূত্র গেল। একটা সূত্র জানি যে যদি কোনো একটা এক্স টু দি পাওয়ার এন হয়, কোনো চলকের পাওয়ার যদি এন হয়, এনটা যেখানে যে কোনো সংখ্যা হতে পারে, সেক্ষেত্রে আমাদের একে ডিফারেন্সিয়েশন যদি আমরা করি এক্স এর সাপেক্ষে, সেক্ষেত্রে আমাদের সূত্রটা ছিল এনটা সামনে এসে এখান থেকে একটা এন, মানে এন থেকে এক বিয়োগ হবে। আমাদের নিয়মটা কি ছিল, যদি আমি এক্স এটা চলক, তার পাওয়ার হিসেবে এন আছে, যেটা যে কোনো সংখ্যা হতে পারে, রিয়েল নাম্বার হতে পারে, সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা ছিল যে এই এনটা সামনে এসে এখান থেকে এনটা এক বিয়োগ হবে, এটা আমাদের ছিল সূত্র। তাহলে আমাদের মূল নিয়মের সূত্র ছিল এটা, আর এটা ছিল এটা। এখন আরো কিছু সূত্র ছিল এখানে, যেমন তোমরা এটা দেখছো, জাস্ট আমি একটু দেখাই। সেটা হচ্ছে যদি আমরা ডিডি এক্স, মানে আমি যদি সাইন এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করতাম এক্স এর সাপেক্ষে, সেক্ষেত্রে এটা হচ্ছে কজ এক্স হয়। তোমরা এটা জানো, তারপর তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি। তারপর এখানে যদি কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে হচ্ছে মাইনাস সাইন এক্স হয়। তারপর এখানে দেখো, যদি আমরা সাইন এক্স কজ এক্স টেন এক্স, যদি টেন এক্স কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের এখানে আসছে কি সেক স্কোয়ার এক্স। তারপর যদি আমি টেন এর পর কট আসে, তাহলে কট এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তারপরে আমরা যদি আরো কিছু সাইন কস ট্যান কট সেক, যদি আমরা সেক কে যদি ডিফারেন্সিয়েশন করি, সেক এক্স কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে সেক্ষেত্রে আমাদের পাই কত সেক এক্স ইন্টু ট্যান এক্স, এটা পাই। তাহলে আরেকটা কি থাকলো, তাহলে সাইন কস ট্যান কট সেক কোসেক, আর একটা কোসেক থাকলো। তো যদি কোসেক কে যদি আমি কোসেক এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি, সেক্ষেত্রে পাই আছে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। জাস্ট তোমাদেরকে সূত্রগুলো জাস্ট একবার করে একটু রিভিশন দিয়ে নিলাম, এগুলো মোটামুটি সবগুলো জানো। তা আমরা এখানে প্রথমে যেটা দেখলাম যে লিমিটের অঙ্কর ক্ষেত্রে আমাদের এই দুটো সূত্র মোস্ট ইম্পর্টেন্ট, আরো কিছু ত্রিকোণমিতির সূত্র জানা লাগবে, যেটা তোমরা অলরেডি জানো। তো এখন আমাদের এখানে যে লিমিটের অঙ্ক করতে হলে আমাদের মোটামুটি এই দুটো সূত্র জানা লাগবে। এরপর যখন ডিফারেন্সিয়েশন আসবো, তখন আমাদের ডিফারেন্সিয়েশনে আমাদের এই যে যদি বলা হয় মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করো, তাহলে তোমাকে ঠিক এইভাবে মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করতে হবে।
তাহলে মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করার সূত্রটা আমি বলতেছি, সেটা হচ্ছে এরকম, f of x plus h minus f of x by h। ওকে, আর যে কোনো একটা ফাংশনকে তার চলক যদি n থাকে, তখন তাকে ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে আমার nটা সামনে এসে একটা n থেকে একটা 1 মানে এক বিয়োগ হয়, সেটা আমরা করলাম। এরপর আমরা দেখলাম আরো কিছু মৌলিক কিছু ত্রিকোণমিতিক ফাংশন। সেই মৌলিক কিছু ত্রিকোণমিতিক ফাংশনকে আমরা যে ডিফারেন্সিয়েশন করি, সেটাকে আমরা দেখা যাচ্ছে sin x কে বলে cos x হয়, cos x কে বলে মাইনাস sin x হয়, tan x করে sec স্কয়ার x হয়, cot কে মাইনাস cosec স্কয়ার x হয়, sec x করলে sec x tan x হয়, আর cosec x করলে cosec x ইনটু cot x হয়, মাইনাস cosec x ইনটু cot x হয়। আর একটা ফাংশন আমরা জানি, এই ফাংশনটা আসলে খুবই ইম্পর্টেন্ট ফাংশন, যেটা আমরা এটা জানি যে ই টু দি পাওয়ার এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করলে তোমরা জানো ই টু দি পাওয়ার এক্স ই হয়। আরো অনেক বিষয় আছে এখানে এখানে বা তখন আমরা আস্তে আস্তে দেখা যাচ্ছে যখন যে প্রশ্নটা আসবে সেই সম্পর্কে, সূত্রটা সম্পর্কে তোমাদের একটা জ্ঞান দিয়েই আমি অঙ্কটা শুরু করব। তো আমি এই সূত্রগুলো মোটামুটি দেখালাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি প্রতিদিনের ন্যায় একটা বিগত সালের প্রশ্ন, যে প্রশ্নটা 2018 সালে ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড এবং কয়েকটা বোর্ডে পড়ছে, সেই প্রশ্নটা তোমাদেরকে একটু সলভ করাবো। দেখো প্রশ্নটা এখানে এমন দিয়ে আছে যে দৃশ্যকল্পে একে বলতেছে যে f of x equal tan px আছে, আর g of x সমান দিয়েছে sec px। এখন ক নম্বরে দেখো প্রতিদিনের ন্যায় একই কথা, ক নম্বরে কোন উদ্দীপকের সাথে মিল থাকবে না, অন্য একটা অঙ্ক দিয়ে দিবে। আর খ এবং গ উদ্দীপকের সাথে মিল থাকবে। তো ক নম্বরে বলতেছে দেখো যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হলে 5 টু দি পাওয়ার x ইনটু sin m বাই 5 টু দি পাওয়ার x এর মান নির্ণয় করো। দেখো একটা লিমিট দিয়ে দিছে। তারপর বলতেছে খ নম্বর p ইকুয়াল টু 4 হলে মূল নিয়মে f of x নির্ণয় করো। তো এখানে আছে p ইকুয়াল টু 4 হলে, ও একটা কথা এখানে, এটা একটা প্রশ্নটা তোমরা বাদ পড়ছে, সেটা হচ্ছে p ইকুয়াল টু 4 হলে 1 নং, এই যে দৃশ্যকল্পে যে 1 আছে, দৃশ্যকল্প 1 এর f of x নির্ণয় করতে হবে। এটা একটু যদিও একটু প্রশ্নটা মানে ভুল তোলা হয়েছে বা ছিল না কি ঠিক খেয়াল নাই। আর এখানে p ইকুয়াল টু 1 হলে এবং y ইকুয়াল টু যদি f of x প্লাস g of x হলে দেখাও যে এটা সমান হচ্ছে 0। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা জানো যে এটা সাকসেসিভ ডেরিভেটিভ বা পর্যায়ক্রমিক ডেরিভেটিভ, মানে আমরা যে একটা শিখছিলাম যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বা ডাবল ডেরিভেটিভ করতে হবে বা 3 বার করা লাগতে পারে, n সংখ্যক বার করা লাগতে পারে, সেটা হচ্ছে এই বিষয়টা। তার মানে এটা হচ্ছে সাকসেসিভ ডেরিভেটিভ বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে আসছে এটা। আর এটা আসছে লিমিট থেকে, আর এটা মূল নিয়ম থেকে আসছে। তা আমরা যদি প্রথমে যদি লিমিটের অঙ্কটা করতে চাই, দেখো লিমিট অঙ্কটা কি দেয়া আছে, ক নম্বর প্রশ্ন যদি আমি করতে চাই, তাহলে লিমিটের অঙ্কটা দেয়া আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার x ইনটু sin m বাই 5 টু দি পাওয়ার x। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এরকম আকৃতির অঙ্ক থাকে, তাহলে আমরা করব কি, এই সাইনের সাথে যেটা থাকবে তাকে আমরা থিটা ধরে নেব। যে ধরনের অঙ্কই থাকুক না কেন, সাইনের সাথে যদি এরকম আকৃতি থাকে তাহলে এটাকে আমরা থিটা ধরে নেব। তো দেখো আমি যদি এটাকে থিটা ধরি দেখো যে m বাই 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে থিটা। ওকে, তাহলে এখানে দেখো বাস 5 টু দি পাওয়ার x আছে, তাহলে এটাকে চেঞ্জ করতে হলে আমরা কি চেঞ্জ করতে পারি। তার আগে এটা তোমাদেরকে বলে রাখি, যেহেতু এখানে বলতেছে যে x টেন্ডস টু ইনফিনিটি, আমাদের কিন্তু লিমিটটা চেঞ্জ করতে হবে। আমাদের যখন আছে ইন্টিগ্রেশন আমরা করছি, দেখো আমরা যখন ইন্টিগ্রেশন করছি তখন কিন্তু আমাদের যে লিমিট দেওয়া থাকে তখন সেটা কিন্তু আমরা যখন ধরি তখন লিমিটটা কিন্তু চেঞ্জ করে দিই। তেমনই ভাবে আমি যে ধরলাম যেহেতু m বাই 5 টু দি পাওয়ার x মানে থিটা, দেখো এখানে আছে লিমিট দেওয়া আছে x টেন্ডস টু ইনফিনিটি, দেওয়া আছে আমার লিমিট, তখন কিন্তু এই লিমিটটা থাকবে না, কারণ আমি এক্স আর রাখতেছি না, সেটা চলে যাচ্ছে থিটাতে, যার কারণে সেটাই আমি লিমিটটা রূপান্তর করব। আমি খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থী, যখন আমি এক্স এর মানটা ইনফিনিটি হবে, এক্সটা যখন ইনফিনিটি হবে তখন থিটার মানটা আসলে কি হবে, তখন থিটার মানটা হবে কি 0। কেন 0 হবে, কারণটা খেয়াল করে দেখো, যদি এক্স এর মানটা ইনফিনিটি হয়, তাহলে m বাই 5 টু দি পাওয়ার ইনফিনিটি, দেখো m বাই 5 টু দি পাওয়ার ইনফিনিটি হয় ইকুয়াল টু থিটা। এখন তোমরা জানো যে উপরে তো একটা সংখ্যা, যে কোনো একটা মান মনে করে হলো, আর 5 টু দি পাওয়ার ইনফিনিটি বলতে বোঝাচ্ছে কি এখানে পুরোটা ইনফিনিটি আছে। তাহলে সামথিং ভাগ ইনফিনিটি সমান আমরা কি জানি, সামথিং ভাগ ইনফিনিটি সমান আমরা জানি কি 0। তার মানে এটা যে ক্যালকুলেশন করব সেই ক্যালকুলেশনের মানটা হবে কি 0। তার মানে আমরা এটা বলতে পারছি যদি এক্স এর মানটা যদি ইনফিনিটি দিকে যায়, তোমাদেরকে আমি আবার বলি, যদি এক্স এর মানটা ইনফিনিটি দিকে যায় অর্থাৎ ইনফিনিটি আমি বসাই দিলাম,
বসা দিলে m/5 m/5 মানে এটুকু ক্যালকুলেশন করে ইনফিনিটি হয়, তাহলে কি m/∞, এই m/∞ যদি হয়ে থাকে তাহলে এই পুরো মানটা হচ্ছে 0 হবে। কেন 0 হবে? কারণ সামথিং বা ইনফিনিটি সমান আমরা জানি কি 0 হয়, তাহলে সেটার মানটা তাহলে কি 0 দিকে যাবে। তার মানে আমরা এখানে লিমিটটা বসাতে পারি, যেহেতু আমি চেঞ্জ করে ফেলছি তাহলে লিমিটটা আমরা এখানে বসালাম, x আর থাকবে না, তখন থিটা টেন্ডস টু সেটা 0 হয়ে যাবে। সেটা তোমাদেরকে আমি এখানে দেখাই দিই, সেটা টেন্ডস টু 0 হবে। আর কথা হচ্ছে এটা তো থাকবে না, থাকবে কি, এটা তো আমি চেঞ্জ করে ফেলছি, x এর কোনো টার্মই থাকবে না। তাহলে খেয়াল করে দেখো তো, যদি 5 কি লিখতে পারি, আমরা এখন কাজ করতে পারি, আমরা কি লিখছিলাম যে m/5 থিটা লিখছিলাম, থিটাটাকে এই পাশে পার করে দাও, পার করে দিলে কি হচ্ছে m/θ ইকুয়াল টু 5 দেখো, তার মানে আমরা এখান থেকে 5 হচ্ছে m/θ লিখতে পারি, m/θ লিখতে পারি। তার মানে এইটুকুর পরিবর্তে আমরা লিখলাম কি m/ আছে কি থিটা ইনটু সাইন, দেখো এইটুকু সমান ধরছিলাম থিটা, এই জন্য সাইন থিটা লিখলাম। ওকে, এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে একটা সূত্র দেখালাম যে লিমিটের ক্ষেত্রে, দেখো এমটা তো কনস্ট্যান্ট, সেজন্য এমটাকে আমি সামনে দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। আর লিমিট, এই যে লিমিট থিটা টেন্ডস টু 0, আর এখানে সাইন থিটা বাই হচ্ছে কত থিটা। এখন প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে একটা বিষয় দেখালাম, সেই বিষয়টা এমন যে একটা সূত্র দেখালাম যে লিমিট এক্স টেন্ডস টু যদি 0 হয়, এখানে যদি সাইন অ্যাঙ্গেল হিসাবে এক্স থাকে এবং নিচে যদি সে এক্স থাকে, তাহলে তার মানটা হচ্ছে 1 হয়। দেখো প্রিয় শিক্ষার্থী, কিছুক্ষণ আগে সূত্রটা দেখাচ্ছি, যেমন যে যদি এখানে সাইন এক্স থাকে, অর্থাৎ অ্যাঙ্গেলটা যদি এক্স থাকে, নিচে যদি এক্স দিয়ে ভাগ থাকে, তাহলে এর মানটা হচ্ছে 1 হয়। ওকে, তাহলে সাইন থিটা বাই থিটা মানে কি, তাহলে দেখো অ্যাঙ্গেলটা থিটা হিসাবে আছে আর তার নিচে আবার থিটা আছে, এখানে আবার দেখো থিটা টেন্ডস টু 0, 0-র কাছাকাছি যাচ্ছে, তার মানে এটুকের পুরো মানটা হচ্ছে কি 1 হবে। তার মানে আমরা ক্যালকুলেশন করি তাহলে m ইন্টু 1, কারণ এটুকের মান পুরোটা 1, তাহলে ক্যালকুলেশন করলে m ইকুয়াল টু 1 মানে m হবে, তার মানে m গুণ 1 মানে অ্যান্সারটা m হবে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কি m। তার মাঝে যে লিমিটটা দেওয়া ছিল সে ক নম্বর অ্যান্সারটা, সেটা শুধু আমরা m পেলাম। ওকে, এখন আমাদের যে পরের যে অঙ্কটা বলতেছে, সে পরের অঙ্কটা কি বলতেছে দেখো, যে p ইকুয়াল টু 4 হলে, এখানে p ইকুয়াল টু 4 হলে মূল নিয়মে f অফ x নির্ণয় করো। ও সরি, আমি একটা বিষয়টা খেয়াল করিনি, f অফ x যেহেতু বলছে, f অফ x বলতে বোঝাচ্ছে তাহলে তো দৃশ্যকল্প একই, সেক্ষেত্রে আর বলার দরকার হয় না দৃশ্যকল্প এক, কারণ f অফ x বলে দিছে। তো f অফ x এখানে হচ্ছে f অফ মূল নিয়মে f প্রাইম x নিয়ে হবে। f অফ, এই যে প্রাইম x বলতে কি বুঝছে, প্রাইম x বলছে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তোমরা জানো যদি কোনো একটা এরকম একটা, মানে আমি যদি বলি যে y1, তাহলে বোঝা যাবে যে ওয়াইটাকে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। অনেকগুলো প্রতীক্ষা হয়, অনেক সময় dy বাই dx, এটাও কিন্তু dy dx বলতে বোঝাচ্ছে একবার ডিফারেন্সিয়েশন। আবার আমি যদি a প্রাইম যদি x বলি, তাও কিন্তু বোঝাচ্ছে যে এটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন। এখানে বলতেছে f অফ x যে tan px লেখা আছে, আর বলতেছে যে p ইকুয়াল টু 4 হলে, p ইকুয়াল টু 4 হলে মূল নিয়মে f প্রাইম x নির্ণয় করা। f প্রাইম x নির্ণয় করা মানে এই ফাংশনটা একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটা কি নিয়মে, মূল নিয়মে করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অঙ্কটা খ নম্বর অঙ্কটা করার ক্ষেত্রে তোমাকে আমি সূত্রটা এই যে কিছুক্ষণকে দেখে আসলাম, আবার আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কি, যদি তুমি এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করো, এই যে এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে সেটা কি হবে, লিমিট, সূত্রটা হবে লিমিট h টেন্ডস টু 0, সেটা হবে কি f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই হচ্ছে কত h। এটা কিন্তু তোমরা সূত্রটা দেখে আসলা, এই সূত্রটা কিন্তু দেখে আসলা এই মাত্র। তাহলে আমরা কি খ নম্বর অঙ্কটা করব, সেটা হচ্ছে এইভাবে, এই মূল্য বলতে এটা বোঝাচ্ছে। তো আমাদের দেখো p ইকুয়াল টু 4 বলতেছে, p ইকুয়াল টু 4, তাহলে p ইকুয়াল টু যদি 4 হয়ে থাকে, তাহলে কি f অফ x ইকুয়াল টু tan 4x, tan 4x হবে। তো আমরা একটু কাজ করি, যে দেওয়া আছে, লিখলাম দেওয়া আছে যে f অফ x ইকুয়াল টু tan px। এখন জাস্ট এত কিছু না লিখলে হয়, p ইকুয়াল টু 4 হলে f অফ x ইকুয়াল টু হলে কত হবে, tan 4x। এখন প্রিয় শিক্ষার্থীদের একটা বিষয় খেয়াল করে দেখো, আমাদের কিন্তু যখন মূল নিয়মে যখন ডিফারেন্সিয়েট করব ওই ফাংশনটাকে,
তখন কিন্তু আমাদের লাগবে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ এফ অফ এক্স। এফ অফ এক্স কিন্তু আমি বের করে নিচ্ছি tan 4x, তাহলে আমাদের এখন বের করতে হবে এফ অফ এক্স প্লাস এইচটা বের করতে হবে। তাহলে আমরা এখানে তাহলে কি করব, এই যে এক্স এর পরিবর্তে আমরা লিখবো কি এখন এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ লিখবো। তাহলে এখন খেয়াল করে দেখো, যদি আমি এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ লিখি তাহলে এখানে যেটা আছে, সরি এটা আবার কি করলাম, তাহলে এক্স প্লাস এইচটা কি করব, এক্স এর পরিবর্তে লিখবো। তাহলে মানে এখান থেকে tan, যদি দাগটা দিয়ে ভুলে গেছে, tan 4 ইন্টু দেখো এক্স প্লাস এইচ, আমরা এটা লিখলাম tan 4 ইন্টু এক্স প্লাস এইচ। দেখো জাস্ট যেখানে এক্স ছিল তার পরিবর্তে এক্স প্লাস এইচ লিখছি, যেখানে এক্স ছিল তার পরিবর্তে এক্স প্লাস এইচ লিখছি, 4 4 ছিল যা ছিল তাই। তাহলে এখন আমি যে ফাংশনটা আমরা ডিফারেন্সিয়েট করতেছি, যে ফাংশনটা আমাদের ডিফারেন্সিয়েট করতে বলতেছে, অর্থাৎ এই যে এই tan 4x ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে, তার মানে আমরা যদি এইভাবে করি dy, dy না দিয়েও আমরা এটা করতে পারি d/dx, আর এখানে একটা f of x লিখলাম। f of x বলতে আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে tan 4x। এখন এটাকে যে ডিফারেন্সিয়েট করি তাহলে সূত্রটা কি আমাদের f of, তাহলে আমাদের এখানে একটা লিমিট লিখবো, লিমিট h টেন্ডস টু 0, তাহলে আমি সূত্রটা আবার লিখতেছি x প্লাস এইচ মাইনাস f of x বাই কত হচ্ছে h। এখন কথা হচ্ছে f of x, এটা তো tan 4x, তাহলে আমরা একটা কাজ করতে পারি ddx tan 4x এখানে আমি লিখে নিলাম। ওকে, এখানে লিমিট h টেন্ডস টু 0। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা করবো কি, এই f of x প্লাস h এর মানটা যে আমি বের করলাম সেই মানটা এখন বসাবো। তাহলে এখানে মানটা হবে কি tan 4x প্লাস h মাইনাস f of x, দেখো এই যে 4x, এই যে tan, এই যে 4x বাই এই যে h, সেই h আমরা এখানে লিখে দিলাম। ওকে, এখন খেয়াল করে দেখো এখানে উপরে একটা সূত্র পড়ে, এখনো সূত্র পড়েনি, তো আমরা একটা সূত্র মতো করার জন্য একটা কাজ করব, সেটা হচ্ছে কি এটাকে ভেঙে ফেলবো। tan কে দেখো ভাঙা যায় sin বাই cos আকারে, তো tan কে যে sin বাই cos আকারে ভাঙা যায়, tan 4 ইন্টু এক্স প্লাস এইচ বাই cos 4 ইন্টু এক্স প্লাস এইচ লেখা যায়, মাইনাস এটাকে আবার লেখা যায় কি sin 4x বাই হচ্ছে কি cos 4x। জাস্ট আমরা এটাকে ভেঙে ফেললাম। তো এখন প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে আমি কি এই tan কে ভাঙলাম কি sin 4 ইন্টু এক্স প্লাস এইচ বাই cos 4 ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস tan কে ভাঙলাম sin বাই cos, এটা ভেঙে নিলাম। তো আমরা এখন জাস্ট কাজটা করবো, সে লিমিট যা আছে তাই লিখলাম, সেটা করবো এইচটা রেখে দিলাম। এখন উপরেরটা আমি একটা লসাগু করি, যদি আমরা লসাগু করি তাহলে কি হয়, cos আমাদের 4 ইন্টু এক্স প্লাস এইচ ইন্টু cos 4x, যেহেতু দুটো আলাদা মিলেই হবে আমাদের, হবে এখানকার লসাগু। তাহলে এখন যদি লসাগু এটা হয়ে থাকে, তাহলে আমরা এখন দেখো এখানে কি, এটা দিয়ে এটাতে ভাগ করলে তাহলে এটাতে চলে যাবে, থাকবে হচ্ছে এটা থাকবে, ভাগফল থাকবে মানে এটা, এর সাথে উপর একটা গুণ, তাহলে আমরা কি লিখবো এখানে সাইন, লিখতে পারি এখানে 4 ইন্টু এক্স প্লাস এইচ ইন্টু কজ 4x। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাস্ট লসাগু মাইনাস এটা দিয়ে যখন একটা ভাগ করব, তাহলে ভাগ করলে এইটা কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে ভাগফল এইটা। তখন আমরা লিখতে পারবো এখানে যে এটা থাকবে, তাহলে cos 4 ইন্টু এক্স প্লাস এইচ ইন্টু সাইন 4x, এটা হলো। এখন প্রিয় শিক্ষার্থী দেখেন কি, একটা খেয়াল করে দেখো, এখানে আমাদের একটা সূত্র পড়তেছে। সূত্রটা কেমন পড়তেছে, সূত্রটা হচ্ছে সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি, এরকম একটা সূত্র। তাহলে আমরা কি সূত্র এখানে দেখতেছি, আমরা এখানে একটা সূত্র দেখতেছি যে সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি, এরকম একটা সূত্র। তো এটা সূত্র কি সাইন এ মাইনাস বি, তোমরা এটা জানো সাইন এ মাইনাস বি সূত্র, সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি সূত্র হচ্ছে সাইন এ মাইনাস বি। তো সাইন এ মাইনাস বি যে সূত্র আমরা লিখতে চাই, তার লিমিট আমরা যা আছে তাই লিখে দিলাম, আর এখানে আছে এইচ লিখলাম। তাহলে উপরেরটা হচ্ছে সাইন এ মাইনাস বি সূত্র, তাহলে সাইন এ মাইনাস, এটা হচ্ছে কত, এটা এটা যেটা ক্যালকুলেশন করে দিয়ে সমস্যা, 4x প্লাস 4h করে দিতে পারলে সমস্যা তো নাই। তাহলে কি সাইন এ মাইনাস বি, তাহলে 4x প্লাস 4h, এটা হচ্ছে এ মাইনাস বি, বি মানে হচ্ছে এই যে 4x। প্রিয় শিক্ষার্থী দেখো, এটাকে যদি পুরোটা আমি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে সাইন এ কস বি, তাহলে সূত্র হচ্ছে সাইন এ মাইনাস বি, আমি এটা লিখলাম বাই বাই এখানকার যা এই যে লসাগু যেটা ছিল সেটা আমটা আমি এখানে লিখে দিলাম, তাহলে কজ আমরা একটু এটা যে গুণ করে দিলাম 4x প্লাস 4h, আর এখানে আছে cos 4x,
জাস্ট এটা করলাম, একটা ছোট নিচে লেখা হয়ে গেছে বাই এইচ। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা কিন্তু এই পর্যন্ত আমরা এটা লিখে নিলাম। এখন এটা যদি আমি ওই পেজে লিখতে চাই, তাহলে আমরা মূলত আমি ওই লাইনটা আবার লিখতেছি। দেখো লিমিট h টেন্ডস টু 0, এখানে আসতেছে, আমি ওই লাইনটা লিখতেছি, কারণ হচ্ছে তোমরা এটা ইয়ে হয়ে যাবে। আছে 4x প্লাস 4h মাইনাস 4x, আর নিচে যেটা ছিল cos 4x প্লাস 4h ইন্টু cos 4x। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এটা লিখলাম, আর নিচে h ছিল, h আমি লিখে দিলাম। এখন খেয়াল করে দেখো যে উপরে একটা কাজ করা যায়, সেটা কি কাজ করা যায়, এই 4x আর এটা কিন্তু আমরা কাটতে পারি। আর এই যে এটা দেখতেছো cos 4x প্লাস 4h ইন্টু cos 4h, এটা নিচে চলে আসে। তাহলে মূলত নিচে চলে আসলে তাহলে মূলত আমরা লিখতে পারি h টেন্ডস টু 0, লিখতে পারি এরকম ভাবে sin 4h বাই h ইন্টু cos 4x প্লাস 4h ইন্টু cos 4x, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন প্রিয় শিক্ষার্থী দেখো যে যেটা আমি করব, যে এখানে তো আমাদের sin 4h আছে, sin 4h আছে, তো আমরা এটাকে যদি 1 বানাতে চাই, তোমাদেরকে আমি দেখালাম, একটা সূত্র দেখালাম যে এমন, যে যদি এখানে লিমিট h টেন্ডস টু 0 হয়, এখানে যদি সাইন থিটা থাকে, সরি সাইন h থাকে, নিচে যদি h করতে পারি, তার মানটা কিন্তু 1। তো এখন দেখো এখানে যে 4h আছে, তাহলে এর নিচে যদি আমি এখন তাহলে লিমিট h টেন্ডস টু 0, সাইন এখানে যেহেতু 4h আছে, নিচেও যদি 4h আমি আনতে পারি, তাহলে কিন্তু এই মানটা হবে 1। কারণ বলতেছি এখানে অ্যাঙ্গেল যেটা থাকবে সেটা দিয়ে যদি ভাগ করি, তার মানটা হচ্ছে 1 হয়। তার মানে সাইন যদি এখানে যে 4h থাকে, তাহলে সেই মানটা যদি এটাতে ভাগ করতে পারি, তার মানটা 1 হয়। বুঝতে পারছো বিষয়টা? তার মানে আমি এখন যদি এই সাইন 4h-টাকে 1 বানাতে চাই, তাহলে আমরা কি করতে পারি, সেটা কি করতে পারি, কি h টেন্ডস টু 0, দেখো তো বুঝতে পারো নাকি, এখানে সাইন 4h বাই একটা 4h লিখতে হবে আবার। এখন কথা হলো, এই যে 4hটা লিখলাম, এইচটা তো এই এইচ লেখা যাবে, কারণ সাইন 4h এর সাথে এইচ নিচে ভাগ ছিল, সেটা লিখলাম। বাট 4টা বেশি লিখছি, তার 4টা যে বেশি লিখে, তাহলে একটা ব্যালেন্স করার জন্য একটা 4 লিখতে হবে, একটা 4 লিখলাম। এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে এই লিমিটটা যখন এরকম গুণ আকারে থাকে অনেকগুলো টার্ম, আলাদা আলাদা ভাবে তাদেরকে লিমিট বসানো যায়। এটা লিমিটের একটা বৈশিষ্ট্য। লিমিটের একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে, যদি লিমিটটা এরকম মানে গুণ আকারে অনেকগুলো টার্ম গুণ আকারে থাকে, অনেকগুলো ফাংশন গুণ আকারে থাকে, তাহলে তুমি এই লিমিটটা আলাদা আলাদা ভাবে অন্যদেরকে বসাতে পারবা। যেমন আমি এই লিমিটটা একে বসালাম আলাদা করে, এখন আমি যদি মনে করি যে এই লিমিটটা আলাদা করে অন্যদেরও বসাতে পারবো, একই কথা। ঠিক আছে? তার মানে এটা কেমন ছিল, দেখো এইটা ছিল এইটা বাই 4h বেশি লিখলাম, মানে এইচটা তো এটাই, 4টা বেশি লিখলাম, সেই 4টা আমি এখানে লিখে দিলাম, কাটাকাটি করলে কিন্তু আবারটা ফিরে পাই। এটা কেন করলাম, কারণ এটাকে 1 বানানোর জন্য। আবার লিমিট h টেন্ডস টু 0 বাই 1 বাই এই যেটা ছিল সেটা লিখবো, cos 4x প্লাস 4h ইন্টু হচ্ছে cos 4x, এটা যা ছিল আমি তাই লিখে দিলাম। ওকে, এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এইটুকের মান, টোটালি এইটুকের মান কত, 1 না, সে 1 লিখলাম, গুণন 4 গুণন লিমিট h টেন্ডস টু 0, তাহলে এখান থেকে 1 বাই cos, আমরা লিখতে পারি কি 4x প্লাস 4h ইন্টু হচ্ছে কি cos 4x, এটা আমরা লিখলাম। এখন প্রিয় শিক্ষার্থী, যদি আমি এই h এর মানটা যে এখানে বসিয়ে দিই, কোনো সমস্যা আছে কি নাই? কারণ এখানে যদি বসিয়ে দিই, এটা পুরো মানটা 0 হয়ে যাবে। তাই 4x টা 0 যোগ করলে 4x হবে। তার মানে আমাদের মূলত আসতেছে এখানে 4, আর আমি লিমিটটা বসাই দিলে এখানে শুধু থাকবে হচ্ছে cos 4x, আর এখানে থাকবে হচ্ছে cos 4x, লিমিটটা কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে দেখতেছি উপরটা 4 চলে যাবে, আর এখানে থাকতে হচ্ছে কি cos স্কয়ার 4x। এই যে cos স্কয়ার 4x, তাহলে এটাকে যে উল্টায় দিই, তার মানে আমরা জানি কি cosটা কার বিপরীত, সাইন কস tan cot sec cosec, তার মানে হচ্ছে এটা cosটা sec এর বিপরীত। তার মানে আমরা এখানে লিখতে পারি 4 ইন্টু sec স্কয়ার 4x, এটাই আমাদের এখানকার অ্যান্সার। আমাদের যখনকার ডিফারেন্সিয়েশন করতে বলছিল যে মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করো, সেই মূল নিয়মে ডিফারেন্সিয়েশনটা আসলে আমাদের এটা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমি লাস্ট যে অঙ্কটা আছে সেটা আমরা এখন দেখাবো। সেই অঙ্কটা ছিল, দেখো গ নম্বরটা, এখন পি এর মানটা 1 বসাতে বলছে। তাহলে পি এর মানটা 1 এবং
y এর মানটা f of x প্লাস g of x বলে দেখাও যে এটা মানে এটাকে দেখো d স্কয়ার y বাই dx স্কয়ার আছে, তার মানে বুঝতে পারতেছো এখানে দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, আমাদের এখানে দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। এখন দুইবার যে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের হবে, দেখো এটাকে বলা হয় পর্যায়ক্রমিক অন্তরীকরণ, মানে আস্তে আস্তে বারবার আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখন কি হচ্ছে p ইকুয়াল টু 1, তাহলে p ইকুয়াল টু 1 হলে তাহলে এবং y ইকুয়াল টু f of x প্লাস g of x, অঙ্কটা দেখো তো যদি p এর মানটা 1 বসাই তাহলে f of x এর মানটা হয় tan x আর g of x এর মানটা হচ্ছে sec x। ওকে হলো, এখন বলছে y ইকুয়াল টু f of x প্লাস g of x। তাহলে আমরা যে গ নম্বর অঙ্কটা করতে চাই, তাহলে আমরা গ নম্বর অঙ্কটা যদি আমি করতে চাই তাহলে কি হচ্ছে দেখো y ইকুয়াল টু বলতেছে কি f of x প্লাস আছে কি g of x, এটা বলতেছে। ওকে তো এখন f of x এর মানটা আমি দেখালাম যে p এর মানটা যে 1 হয় তা tan x হয়, তাহলে এই tan x বসাই দিলাম প্লাস এখানে sec x sec px আছে, p এর মানটা 1 হয় তাহলে sec x হয়, তার মানে g of x এর মানটা sec x হয়, তো আমরা এখানে sec x লিখে দিলাম। তার মূলত y সমান আসলো কি tan x প্লাস sec x। তো এখানে আমরা করব কি দেখো প্রশ্নটা বলতেছে যে তাহলে 1 মাইনাস sin x হোল স্কয়ার ইনটু d স্কয়ার y dx স্কয়ার মাইনাস cos x ইকুয়াল টু 0। দেখো এখানে আছে sin cos ছাড়া অন্য কিছু নাই, sin cos x দিয়ে আছে, tan cot কিছুই নাই। আবার করতে হবে কি কয়বার, দুইবার ডেরিভেটিভ। ওকে তাহলে আমরা যে কাজটা করব যেহেতু এখানে আমাদের sin বা cos এর কোনো sin বা cos ছাড়া অন্য কোনো টার্ম নাই, আমাদের প্রমাণ করতে হবে sin বা cos এর মাধ্যমে, তাহলে আমাদের যে tan আর sec আছে এটাকে আমরা ভেঙে ফেলবো। তো ভেঙে ফেলে কি হয় দেখো tan কে ভাঙলে sin বাই cos x হয়, তার মানে কেন ভাঙতে হবে সেটা তোমাকে বললাম, কারণটা হচ্ছে আমাদের যে প্রমাণ যেটা বলতেছে সেই প্রমাণে দেখো ওরকম tan বা sec এর কোনো কাহিনী নাই, ওখানে প্রমাণটা বলতেছে sin এবং cos এর মাধ্যমে প্রমাণ করো, এজন্য আমরা করলাম কি এটাকে sin cos এ রূপান্তর করলাম। তো এখন যদি এই tan কে ভেঙে sin বাই cos হলো আর sec কে ভেঙে 1 বাই cos হলো, এখন যদি এটাকে ডিফারেন্সিয়েশন না লসাগু করো তাহলে কি হয় 1 প্লাস sin x আমরা লিখতে পারি, এখানে 1 প্লাস sin x আমরা লিখতে পারি। ওকে এখন কথা হচ্ছে যে তার মানে কি আমি মূলত y পাইলাম, y সমান পাইলাম আছে 1 প্লাস sin x বাই আছে কি cos x, আর কেন ভাঙলাম সেটা তোমাকে আমি বললাম। এখন প্রথমে যদি একে ডিফারেন্সিয়েশন করো dy বাই dx, তার মানে কি এই পাশেও ddx করা লাগবে, ডিফারেন্সিয়েশন করা লাগবে 1 প্লাস sin x বাই cos x। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে যে তোমরা এটা জানো যদি আমরা একটা ফাংশন এরকম ভাগ আকারে থাকে, গুণ আকারে থাকলেও সেটা দেখাবো যখন কি করব, যদি এরকম ফাংশন ভাগ আকারে থাকে উপরে একটা ফাংশন নিচে একটা ফাংশন, তখন ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে আমরা কি সূত্র অ্যাপ্লাই করি, সেই সূত্রটা হচ্ছে নিচেরটা প্রথমে স্কয়ার করতে হয়, করলাম। এবার আবার আমরা করব কি এই ভিটাকে রেখে মানে নিচেরটাকে রেখে ইউটাকে ডিফারেন্সিয়েশন করব ডিইউ বাই ডিএক্স মাইনাস, এবার আমরা করব কি ইউটাকে ডিফারেন্সিয়েশন রেখে ভিটাকে ডিফারেন্সিয়েশন করব। দেখো প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আমি আবার বলি, সেটা যদি কোন একটা ফাংশন ইউ বাই ভি আকারে থাকে, ভাগ আকারে থাকে, তাহলে যদি আমি একে ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে করতে হবে কি প্রথমে এই নিচেরটা ভি যেটা সেটাকে প্রথমে ডিফারেন্সিয়েশন করব, সরি স্কয়ার করব, প্রথমে একে স্কয়ার করব, সূত্রটা আছে প্রথমে স্কয়ার করব, করার পরে এই ভিটাকে রাখবো, করে ইউটাকে ডিফারেন্সিয়েশন করব মাইনাস ইউটাকে রেখে আমরা ভিটাকে ডিফারেন্সিয়েশন করব, ইউটাকে রেখে ভিটাকে ডিফারেন্সিয়েশন করব, এটা আমাদের সূত্র ইউ বাই ভি মেথড করলে এভাবে করতে হয়। তাহলে এখন খেয়াল করে দেখো, তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে এটাকে বলবো তাহলে পুরোটা ইউ আর নিচেরটা হচ্ছে ভি, তাই ইউ বাই ভি। এখন যদি একে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি বলছি নিচেরটাকে স্কয়ার করতে হয়, নিচেরটাকে স্কয়ার করলে কি হয় cos স্কয়ার x হয় নিচের স্কয়ার করলে, আর উপরেরটা দেখো তাহলে কি উপরেরটা করার ক্ষেত্রে প্রথমে আগে করব কি নিচেরটা রেখে দিব, এই নিচেরটা এরকম করে এই যে রেখে দিলাম, রেখে দিয়ে আমি উপরেরটাকে ডিফারেন্সিয়েট করব ddx 1 প্লাস sin x। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সূত্রের সাথে মিলাও, এই যে ভিটাকে রেখে ইউটাকে ডিফারেন্সিয়েট করতেছি, এই যে ইউটাকে ডিফারেন্সিয়েট করলাম মাইনাস এই ইউটাকে আমরা রাখলাম রেখে ভিটাকে ডিফারেন্সিয়েশন ddx ভি কোনটা ভি আছে cos x, দেখো এটা আমরা কিন্তু লিখলাম। ওকে এখন কথা হচ্ছে যে এটা লেখার পরে নিচেরটা যা আছে আমরা তাই লিখে দিলাম, এই cos x cos রাখলাম। এখন দেখো এই ওয়ানটাকে যে ডিফারেন্সিয়েশন করো তোমরা জানো এটা একটা কনস্ট্যান্ট টার্ম, যাকে ডিফারেন্সিয়েশন করলে এর মানটা 0 হয়,
আর আমাদের মূলত করতে হবে কি sin x কে ডিফারেন্সিয়েশন। তো sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় cos x হয়, এই যে cos x লিখলাম। এবার মাইনাস এই মাইনাস আর 1 প্লাস sin x এই যে লিখলাম, এটা তো আর কোনো সমস্যা নাই, এটা রেখে দিলাম। এখন এই যে cos x আছে একে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে মাইনাস sin x হয়, সেটা আমি লিখে দিলাম। ওকে, তো এখন খেয়াল করে দেখো এই cos x এর cos x ক্যালকুলেশন করলে কি হয় cos x হয় মাইনাস, তুমি যখন এর সাথে এর গুণ করবা তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে প্লাস sin x, আর এই মাইনাস আর এই প্লাস মাইনাস আর মাইনাস মানে মাইনাস sin স্কয়ার x হয়। দেখো তো কেউ শিক্ষার্থী বিষয়টা বুঝো নাকি? আসলে আমাদের এটা হলো, আর নিচে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে কি cos স্কয়ার x। তাহলে আমরা ওখান থেকে একটা বিষয় দেখলাম যে এখান থেকে আমরা জাস্ট আমরা ক্যালকুলেশনটা আমরা করে নিলাম ওখান থেকে। তো এখন আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে যে ও একটা ভুল হয়েছে, প্লাস হবে এটা, এই যে মাইনাস প্লাসে মাইনাস, এই যে মাইনাস প্লাসে মাইনাস আর মাইনাসে প্লাস। ওকে, এখন উপরে একটা দেখো sin স্কয়ার x আর cos স্কয়ার x কিন্তু 1 হয়, তাহলে আমরা উপরে একটা লিখতে পারি 1 প্লাস sin x বাই cos স্কয়ার x। কিভাবে লিখলাম দেখো, এই sin স্কয়ার x আর cos স্কয়ার x এর মানটা 1 প্লাস sin x, এটা লিখে দিলাম। ওকে, তাহলে 1 প্লাস sin x বাই cos স্কয়ার x আমরা পেয়ে গেলাম। এখন আরেকটা আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই যে cos স্কয়ার x টা আছে এটাকে কিন্তু আমরা ভেঙে আরেকটু ছোট করতে পারি। সেটা কিভাবে ছোট করতে পারি, সেটা হচ্ছে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x, এটা কিন্তু লিখতে পারি। এই cos স্কয়ার x টাকে আমরা 1 মাইনাস sin স্কয়ার x লিখতে পারি। আর 1 মাইনাস sin স্কয়ার x কে ভাঙলে আবার a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এটাকে লিখতে পারি 1 প্লাস sin x, নিচে লিখতে পারি 1 প্লাস sin x ইনটু 1 মাইনাস sin x। তাহলে আরো সোজা হয়ে গেল, আরো সোজা হয়ে গেল এটা। তাহলে এখন দেখো এই যে এইটা এটা কাটা দাও, কাটা দিলে মূলত থাকলো কি 1 বাই 1 মাইনাস sin x, 1 মাইনাস sin x। তার মানে আমাদের কিন্তু এই পাশে dy বাই dx আসতেছিল, এই যে dy বাই dx কিন্তু এই পাশে আসতেছিল। তার মানে মূলত আমার যে বিষয়টা আসলো সেটা এখন আসলো কি dy বাই dx ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস sin x, এটাই পর্যন্ত আসলো। এখন প্রিয় শিক্ষার্থী কিন্তু আমাদের কিন্তু অঙ্ক শেষ হয়নি এখনো, কারণটা আমাদের প্রশ্নে যেটা বলছিল দেখো এখানে যে d স্কয়ার y বাই dx স্কয়ার মানে এখানে দুইবার কিন্তু ডেরিভেটিভ করা লাগবে, দুইবার ডেরিভেটিভ করা লাগবে। তো আমি যেটা পাইলাম dy বাই dx ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস sin x, এটাকে আবার আমরা ডেরিভেটিভ করব। তো আবার আমরা যদি ডেরিভেটিভ করে থাকি তাহলে কি আছে dy বাই dx ইকুয়াল টু আমরা পাইলাম হচ্ছে 1 বাই 1 মাইনাস sin x, এইটা আমরা পাইলাম লাস্ট। ওকে, এখন এটাকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে এটাকে ডেরিভেটিভ করলে d স্কয়ার y বাই dx স্কয়ার হয়, আর এই পাশে d dx 1 বাই 1 মাইনাস sin x হয়। দেখো প্রিয় শিক্ষার্থী এটা হয়। তো এখন খেয়াল করে দেখো আবার u বাই v মেথড আসতেছে, তাই u বাই v মেথড আসলে তাহলে আমরা কি বলবো, এই ভিটাকে আমরা প্রথমে বর্গ করব, একই রুলস, এই যে বর্গ করে দিলাম। ওকে, এবার ভিটাকে রাখবো, ভিটাকে রাখলাম, ইউটাকে ডিফারেন্সিয়েশন করবো। ইউটা কোনটা, ইউটা কিন্তু এখন 1, তাহলে 1 কে ডিফারেন্সিয়েট করব, মাইনাস 1 টাকে রাখবো ddx 1 মাইনাস sin x, মানে আমরা ভিটাকে ডিফারেন্সিয়েশন করব। ওকে, এখন প্রিয় শিক্ষার্থী দেখো 1 মাইনাস sin x হোল স্কয়ার যা আছে তাই আমি লিখে দিলাম। এখানে দেখো যদি 1 কে যে ডিফারেন্সিয়েশন করো কনস্ট্যান্ট টার্ম যেহেতু, তার মানে এই টার্মটা কিন্তু 0 হয়ে যায়, কনস্ট্যান্ট করলে 0 হয়। যদি 0 হয়ে যায় তাহলে পুরো টার্মটা 0, তাহলে লেখার কি প্রয়োজন আছে, টার্মটা লেখার প্রয়োজন, আমি 0 শুধু লিখলাম। মাইনাস 1 ইনটু, আবার এই 1 কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে সেটা হয়েছে কি 0, আর sin x কে ডিফারেন্সিয়েট করা হয়েছে cos, তাহলে এই মাইনাস আর এই মাইনাস হয় প্লাস। তার মানে আমি এখান থেকে একবারে লিখতে পারি 1 ইনটু cos x। দেখো তো প্রিয় শিক্ষার্থী কিন্তু সেটা বোঝো নাকি, 1 ইনটু cos x লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, এখানকার যে মাইনাসটা আছে আর এই মাইনাস তো প্লাস হলো, আর sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়। তাহলে আমি মূলত যেটা আসতেছে এই পাশে আসতেছিল d স্কয়ার y বাই dx স্কয়ার, আর এই পাশে দেখো cos x বাই 1 মাইনাস sin x হোল স্কয়ার। মনে হয় অঙ্কটা আমাদের হয়ে গেছে, দেখো হয়ে গেছে। এখন প্রশ্নটা বলছিল দেখো 1 মাইনাস sin x হোল স্কয়ার ইনটু d স্কয়ার y dx স্কয়ার মাইনাস cos x ইকুয়াল টু 0, এটা দেখাতে বলছিল। তাহলে খেয়াল করে দেখো এটা যদি আমি এর সাথে গুণ করে দিই, এটাতে সে ভাগ আসলে এটা গুণ করে দিই, তাহলে আমাদের কি আসতেছে, আসতেছে আছে d স্কয়ার y dx স্কয়ার ইনটু 1 মাইনাস sin x হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে cos x। তো আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে কি d স্কয়ার y dx স্কয়ার 1 মাইনাস sin x হোল স্কয়ার মাইনাস cos x
ইকুয়াল টু 0 জাস্ট করলাম কি cos x টা এবারে পার করলাম। দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমাদের কিন্তু দেখানো হলো, এটা আমি কিন্তু আমাদের দেখাতে বলেছিল, দেখাও যে এটা হয়, তার মানে এটা আমরা দেখালাম। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা করলাম কি এখানে u/v মেথড অ্যাপ্লাই করে এখানে দুইবার ক্যালকুলেশন করলাম, দুইবার ডিফারেন্সিয়েশন করলাম, করলে আমাদের প্রমাণটা হয়ে গেল। খুবই সোজা একটা প্রমাণ, এবং ডিফারেন্সিয়েশনটা আসলে খুবই সোজা, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন খুবই সোজা, তোমরা যদি ভালো বুঝতে পারো। তো আমি ইনশাল্লাহ প্রতিদিনই এরকম করে প্রতিটা ক্লাসেই তোমাদেরকে আমি বিগত সালের প্রশ্ন সলভ করাবো। তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ ভালো হবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা লিভ নিতে পারো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।